আজকের এই বিশেষ আলোচনায় স্বাগতম। আজ আমি ইতিহাসের এক প্রাচীন লিপিকারের ভূমিকায় হাজির হয়েছি। আমরা তুলে আনব মানব ইতিহাসের অন্যতম কিংবদন্তি এক শহরের গল্প, তার শ্বাসরুদ্ধকর উত্থান আর মর্মান্তিক পতনের ইতিকথা। মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়ানো সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্য ব্যাবিলন। এটা কিন্তু শুধু ইট পাথরের কোনো সাধারণ শহর ছিল না, এটা ছিল জ্ঞান, সংস্কৃতি আর অসীম ক্ষমতার এক জীবন্ত কেন্দ্র। তো চলুন একেবারে শুরুতে ফিরে যাওয়া যাক। হাজার হাজার বছর আগের কথা, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষই ছোট ছোট গ্রামে বাস করত। ঠিক সেই সময় ইউফ্রেটিস নদীর তীরে ছোট্ট একটা বন্দর নগরী হিসেবে জীবনের স্পন্দন শুরু হয়েছিল। ভাবুন তো, এমন একটা সময় যখন নদীর তীরগুলো সবেমাত্র সভ্যতার ছোঁয়ায় একটু একটু করে জেগে উঠতে শুরু করেছে। বাবিলনের এই মহাকাব্যিক যাত্রা আসলে একটা সাধারণ বন্দর থেকে বিশাল রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হওয়ার গল্প। আর এটা সম্ভব হয়েছিল কিছু দূরদর্শী শাসকের হাত ধরে। এই যেমন খ্রিস্টপূর্ব ১৮০০ শতকে রাজা হামুরাবি এটিকে একটি সাম্রাজ্যের রাজধানীতে রূপান্তর করেন। এরপর খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে রাজা নেবুচাদনেজার দ্বিতীয়ের হাত ধরে আসে ব্যাবিলনের সেই বিখ্যাত স্বর্ণযুগ। আর সবশেষে ৫৩৯ খ্রিস্টপূর্বাব্দে সাইরাস দ্য গ্রেটের কাছে এর চূড়ান্ত পতন ঘটে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। রাজা হামুরাবি কিন্তু শুধু একজন অজেয় যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ আইন প্রণেতা। কোড অফ হামুরাবির কথা নিশ্চয়ই সবার শোনা আছে। ওই যে চোখের বদলে চোখ, এই কঠোর কিন্তু একদম সুনির্দিষ্ট আইনের মাধ্যমে তিনি এই বিশাল সাম্রাজ্যে একটা দারুণ শৃঙ্খলা নিয়ে এসেছিলেন। মানে ব্যাবিলন যে কেবল তলোয়ার দিয়ে নয়, বরং একটা শক্ত বিচার ব্যবস্থা দিয়েও শাসিত হতো, এটা তারই প্রমাণ। ১ নম্বর বিভাগ, মাটির ইটের রাস্তায় প্রাত্যহিক জীবন। শহরের ওই বিশাল প্রাচীরের ভেতরে একেবারে দুই ধরনের জীবনযাত্রা চলত। একদিকে ছিল ধনী বণিকদের বিশাল বিশাল সব বাড়ি, আর তাদের রোজকার খাবারে থাকত প্রচুর মাংস। অন্যদিকে সাধারণ শ্রমিকদের জীবন কাটত ছোট ছোট মাটির ঘরে, আর তাদের বেঁচে থাকাটা মূলত শস্যের উপরই নির্ভরশীল ছিল। সেকালের সমাজের এই যে অর্থনৈতিক বৈচিত্র্য, এটা ব্যাবিলনের দৈনন্দিন জীবনের একটা খুব স্পষ্ট চিত্র আমাদের সামনে তুলে ধরে। ভোরের আলো ফুটতে না ফুটতে ব্যাবিলনের বাজারগুলো যেন একেবারে প্রাণবন্ত হয়ে উঠত। দূর দূরান্ত থেকে নৌকাগুলো এসে নদীর তীরে ভিড় জমাত। ওই মাটির ইটের রাস্তায় কৃষিকাজ, কাপড় বোনা, মাটির জিনিসপত্র থেকে শুরু করে মশলা, কাপড় আর পশুর কি জমজমাট বেচাকেনাই না চলত। চারপাশের এই যে ব্যস্ততা, এই যে মানুষের কোলাহল, এটাই ছিল ব্যাবিলনের প্রতিদিনকার সকালের আসল রূপ। আর খাবারের কথা যদি বলি, এখানকার মানুষের রোজকার খাবারে প্রধানত থাকত যব, গম আর নদীর তাজা মাছ। তবে শহরের আসল স্বাদটা কিন্তু লুকিয়েছিল মিষ্টি খেজুরে। আক্ষরিক অর্থেই এই খেজুর যে শুধু খাওয়া হতো তা নয়, বরং মেসোপটেমিয়া অঞ্চলে দারুণ জনপ্রিয় ডেট বিয়ার বা খেজুরের পানীয় তৈরিতেও এর ব্যাপক ব্যবহার ছিল। ২ নম্বর বিভাগ, ফ্যাশন ও সৌন্দর্যের মানদণ্ড। আচ্ছা, তখনকার ফ্যাশন কেমন ছিল ভাবছেন? ব্যাবিলনের মানুষজন উল আর লিনেনের তৈরি দারুণ সব পোশাক পরত। যারা একটু ধনী, তারা রঙিন পোশাকের সাথে সোনার নেকলেস আর কানের দুল পরতে ভালোবাসত। আর শহরের বাতাসে সব সময় ভেসে বেড়াত নারীদের ব্যবহার করা সুগন্ধি তেলের মিষ্টি ঘ্রাণ। বোঝাই যাচ্ছে তারা শুধু বেঁচে থাকার জন্যই বাঁচেনি, বরং সৌন্দর্য আর আভিজাত্যের ব্যাপারেও ১৬ আনা সচেতন ছিল। এখানকার একটা খুব মজাদার অথচ গুরুত্বপূর্ণ বিষয় হল, সে যুগের সাজগোজের সাথে ক্ষমতার একটা সরাসরি যোগসূত্র ছিল। রাজাদের ওই একেবারে নিখুঁতভাবে কার্ল করা দাড়ি ছিল রাজকীয় ক্ষমতার চূড়ান্ত প্রতীক। ভাবা যায়, এই দৃশ্যমান সংস্কৃতিতে পুরুষরা মূলত তাদের দাড়ি খুব যত্ন করে সাজিয়ে সমাজে নিজেদের অবস্থান আর মর্যাদা জাহির করত। ৩ নম্বর বিভাগ, জ্যোতির্বিজ্ঞান এবং প্রাচীন বিজ্ঞান। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। রাতের একেবারে নিস্তব্ধতায় গভীর মনোযোগ দিয়ে আকাশ দেখছেন একদল পুরোহিত আর জ্যোতির্বিজ্ঞানী। দৃশ্যটা একটু কল্পনা করা যাক। তারা গ্রহ নক্ষত্রের প্রতিটি গতিবিধি অত্যন্ত যত্ন করে মাটির ট্যাবলেটের উপর খোদাই করে রাখতেন। সময় গণনা থেকে শুরু করে সূর্য আর চন্দ্রগ্রহণের একেবারে নির্ভুল ভবিষ্যৎবাণী, এই সবকিছুই তারা ওই কাদামাটির বুকেই করতেন। সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন?
হাজার হাজার বছর আগে ওই কাদা আর মাটির বুকে করা নিখুঁত পর্যবেক্ষণগুলোই কিন্তু আজকের আধুনিক গণিত আর জ্যোতির্বিজ্ঞানের শক্ত ভিত করে তুলেছিল। ব্যাবিলনের সেই প্রাচীন বিজ্ঞানীদের হিসাব নিকাশের প্রভাব আজও আমাদের আধুনিক বিজ্ঞান চর্চায় রীতিমতো প্রতিধ্বনিত হয়। একেবারে অবিশ্বাস্য, তাই না? ৪ নম্বর বিভাগ, এক জাঁকজমকপূর্ণ শহর। ব্যাবিলনের সেই স্বর্ণযুগের বিশালত্ব আসলেই অভাবনীয় ছিল। অভেদ্য আর বিশাল নগর প্রাচীর, মাইলের পর মাইল ছড়ানো রাজপ্রাসাদ, আকাশ ছোঁয়া সব মন্দির আর সেই কিংবদন্তির হ্যাঙ্গিং গার্ডেন্স বা ঝুলন্ত উদ্যান, এদের নির্মাণের স্কেল এতটাই দানবীয় ছিল যে সেই সময়কার পৃথিবীতে ব্যাবিলনকে অনায়াসে সবচেয়ে সুন্দর শহরের তকমা দেওয়া যায়। আর এই জাঁকজমকের সবচেয়ে বড় আর জলজলে উদাহরণ হল ইস্তার গেট। মেসোপটেমিয়ার প্রখর রোদের নিচে দাঁড়িয়ে থাকা এই বিশাল তোরণের উজ্জ্বল নীল রঙের গ্লেজড ইট আর ড্র্যাগনের ভয়ঙ্কর সব নকশা, উফ, এক কথায় চোখ ধাঁধানো। এটা যেন ব্যাবিলনের গৌরব আর অহংকারের এক জীবন্ত ক্যানভাস। ব্যাবিলনের মানুষ তাদের প্রধান দেবতা মারদুকের প্রতি অগাধ ভক্তি রাখত। এটেমেনানকি, মারদুকের সেই বিশাল জিগুরাত, যাকে অনেকেই বিখ্যাত বাবেল টাওয়ারের মূল উৎস বলে মনে করেন, সেটা ছিল এই ভক্তির এক অনন্য নিদর্শন। এই বিশাল মন্দিরগুলোর পাশাপাশি আখিটো নামের নববর্ষের উৎসবের সময় পুরো শহর যেন গান আর প্রার্থনায় একেবারে মুখরিত হয়ে উঠত। একজন প্রাচীন লিপিকার হিসেবে এবার আমাদের তাকাতে হচ্ছে সাম্রাজ্যের শেষের দিনগুলোর দিকে। ৫ নম্বর বিভাগ, চূড়ান্ত পতন। এখন একটা বড় প্রশ্ন জাগে মনে। এমন অভেদ্য প্রাচীর আর বিশাল সব তোরণ থাকা সত্ত্বেও একটা শহর শেষমেশ কিভাবে পরাজিত হয়? এই প্রশ্নটাই পারস্যের সেনাবাহিনীর সেই ধীর কিন্তু দারুণ সুকৌশলী আগমনের একটা অদ্ভুত সাসপেন্স তৈরি করে। সময়টা ৫৩৯ খ্রিস্টপূর্বাব্দ। পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট এমন একটা কৌশল খাটালেন যা কেউ স্বপ্নেও ভাবেনি। তিনি সোজা ইউফ্রেটিস নদীর গতিপথটাই ঘুরিয়ে দিলেন। নদীর পানি কমে যাওয়ার পর তার সৈন্যরা ওই শুকিয়ে যাওয়া নদীর বুক চিরে একেবারে নিঃশব্দে শহরে ঢুকে পড়ল। ভাবা যায়, শহরের যেটা লাইফলাইন, সেই নদীটাই তাদের পতনের রাস্তা তৈরি করে দিল। কি মারাত্মক একটা রণকৌশল! আর এর পরের দৃশ্যপটটা বড়ই করুণ। এক সময়ের এত কোলাহলপূর্ণ গর্জনশীল এই মেগাসিটি ধীরে ধীরে ভেঙে পড়া দেয়াল আর ধুলায় ঢাকা ইটের স্তূপে পরিণত হল। যে ধুলোবালি থেকে একদিনেই শহরের জন্ম হয়েছিল, কালের নিষ্ঠুর পরিক্রমায় ইতিহাস হয়ে তা আবারও সেই মরুভূমির বালিতেই মিশে গেল। ব্যাবিলন আজ আর নেই, কিন্তু মানুষের অসীম স্বপ্ন, অটল অহংকার, উজ্জ্বল জ্ঞান এবং একই সাথে চরম ক্ষমতা যে আসলে কতটা ক্ষণস্থায়ী হতে পারে, ব্যাবিলন আজও তারই এক চিরন্তন প্রতীক হয়ে রয়ে গেছে। মানবজাতির বিপুল অর্জন আর তার অনিবার্য পতনের এক বিশাল স্মৃতিস্তম্ভ যেন এই শহর। আজকের এই আলোচনা আমরা শেষ করব একটা খুব চিন্তাদায়ক প্রশ্ন দিয়ে। ব্যাবিলনের মতো এত জাঁকজমকপূর্ণ একটা সভ্যতাও যদি মরুভূমির বালিতে চিরতরে হারিয়ে যেতে পারে, তাহলে আমাদের আজকের এই আধুনিক শহরগুলো ভবিষ্যতের জন্য ঠিক কী প্রতিধ্বনি রেখে যাবে? ক্ষমতার এই ক্ষণস্থায়ী রূপ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাসে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই ভাবনাটাই সবার জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই প্রাচীন যাত্রা সবাইকে ভাবাবে। ভালো থাকবেন।